এরপরে ওরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে আবার 48 শক্তিশালী সংগঠনের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে উজুজুর সঙ্গে লিসিংয়ের খুব ভালো ভাব হয়ে যায়। আস্তে আস্তে ওরা একটা শহরে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এই শহরে লি লান এবং ওই শক্তিশালী লড়াকু সৈনিক ইয়াংজিং হেঁটে বেড়াচ্ছিল। আর হাঁটতে হাঁটতেই লি লানের সঙ্গে লিসিংয়ের দেখা হয়ে যায়। ও তো ভাইকে দেখে জড়িয়ে ধরে আর বলে, অবশেষে আমি তোমাদের সবাইকেই খুঁজে পেয়েছি, চলো আমরা এবার বাড়ি ফিরে যাব। এরপরে আমরা দেখতে পাই আরও একজন ক্যারেক্টারকে, এর নাম কওদান। এও কিন্তু 48 শক্তিশালী সংগঠনের একজন লিডার। মানে 48 শক্তিশালী সংগঠনে 48টা সেক্টের মানুষ আছে। এ হলো কৌ সেক্টের একজন মানুষ, কিন্তু এ 48 শক্তিশালী সংগঠনের সঙ্গে বিট্রে করে হাত মিলিয়েছে দিশা সংগঠনের সঙ্গে। এদিকে আমরা দেখতে পাই এরা 48 সংগঠনে প্রায় ফিরে যাওয়ার মতো হয়েছিল, শুধুমাত্র একটা নদী পার হলেই হয়ে যাবে। কিন্তু যখন এরা নদীর পাড়ে বসেছিল তখন এদের মনে হচ্ছিল যে ওপাশে কিছু একটা হচ্ছে। শিমুর এবারে ঠিক ওপাশ দিয়েই মনে হচ্ছে কোনো একটা ঝামেলা অলরেডি লেগে গিয়েছে। তাই এরা সবাই একসঙ্গে এক জায়গায় হয় আর বলে, আমাদের সবাইকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতেই হবে। আমাদের মনে হচ্ছে কোনো একটা ঝামেলা ওখানে শুরু হয়েছে। আসলে এখন 48 শক্তিশালী সংগঠনের লিডার লি রং অর্থাৎ এফএ এর মা নেই। তাছাড়া এফএ এর বাবাও গিয়েছে আরও একটা মিলিটারি ক্যাম্পে। যেহেতু এখন কোনো রকমের কোনো নেতৃত্ব নেই 48 শক্তিশালী সংগঠনে, তাই এই সময়টাই কওদান বেছে নিয়েছে এবং দিশা সৈন্যদের এখানে আহ্বান করেছে যাতে অতি সহজেই তারা 48 শক্তিশালী সংগঠনকে কবজা করতে পারে। এরা যখন ফিরছিল ঠিক তখনই দেখতে পায় চারিদিকে লাশ। সেই ইয়ন তখন লাশ পরীক্ষা করে বলে এগুলো কওদানের কাজ, কারণ কওদান তার শক্তিশালী নিডেল দিয়ে এই মানুষগুলোকে মেরে ফেলেছে। আমার মনে হয় 48 শক্তিশালী সংগঠনের সঙ্গে সে বিট্রয় করেছে। এরা যখন বুঝতে পারে নিজেদের লোকরাই বিট্রয় করেছে, তাই এরা তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। সোজা অন্য সেক্টরের মানুষজনের কাছে চলে আসে এফএই। এখানে ছিল অনেকগুলো বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের সঙ্গে মূলত পরামর্শ করতে এসেছিল এফএই, কারণ এখন নেতৃত্ব শূন্য হয়ে আছে 48 শক্তিশালী সংগঠন। এফএই এর দরকার এখন সবাইকে এক করা, কিন্তু সবাই কওদানের বিরুদ্ধে কেন লড়াই করবে? তাছাড়া দিশাও অনেক শক্তিশালী, সবাই তো চাইবে না তার বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু এফএই এসে তার কথা দিয়ে সবাইকেই ম্যানেজ করে নিয়েছিল। কিন্তু এফএইকে এইসব কথাবার্তা বলতে কে শিখিয়েছে? এগুলো কিন্তু সমস্তটাই শিইয়ন শিখিয়েছে। এফএই যুদ্ধায় অনেক বেশি ভালো, কিন্তু শিইয়ন সে কথাবার্তা এবং বুদ্ধিমত্তায় সবাইকে ছাড়িয়ে যায়। এজন্য শিইয়নের মতো বুদ্ধিমান কেউ পাশে থাকলে এবং এফএই নিজেই তো লড়াই করতে পারে, তাহলে আর যুদ্ধ জয় করতে কী লাগে? তো এরা এসে ওদেরকে একদম হাত করে নেয় এবং ওরা চাইছিল দিশা গ্যাংয়ের লিডারদের সঙ্গে কোনো রকম একটা পরামর্শে আসতে। যেভাবেই হোক এই যুদ্ধ আটকাতে হবে, না হলে এখানে অনেক মানুষের প্রাণ বলি হবে। এদিকে কওদান যেভাবেই হোক 48 শক্তিশালী সংগঠনকে একদম চিরতরে শেষ করে দিতে চেয়েছিল, কারণ কওদানের আসল বাড়ি 48 শক্তিশালী সংগঠনের ছিল না। এদিকে যেহেতু এখন লি রং এখানে ছিল না আর অ্যাপেই সব কিছু দায়িত্ব নিয়েছিল, তাই অ্যাপেই সবাইকে এক করে এবং ওরা ওদের প্ল্যান মোতাবেক এগোতে লাগে। যেখানে দিশা গ্যাংয়ের আর্মিরা আসছিল ওদের হাতে একটা ম্যাপ ছিল, ওরা ম্যাপ অনুসরণ করে হাঁটছিল, কারণ এই শক্তিশালী সংগঠনের চারপাশে আছে ধারালো তার, আর এই তার যদি কারো গায়ে লাগে তাহলে সে সাথে সাথে জায়গায় মারা যায়। লিশেংরা করছিল কি, ম্যাপ অনুযায়ী সেই তারগুলো সব ঘুরিয়ে দিচ্ছিল যাতে এরা ম্যাপ দেখেও বুঝতে না পারে তারগুলো কোথায় আছে। এদিকে আমরা দেখতে পাই দিশা গ্যাংয়ের একজন লিডার তার অনেকগুলো সৈন্য নিয়ে একদম সামনাসামনি হয়ে গিয়েছে এফএইদের। এফএই তখন আরও অনেক বয়োজ্যেষ্ঠদের নিয়ে হাজির হয়েছে। এরা কোনো যুদ্ধ চায় না, এফএইরা চায় যেভাবেই হোক কথা বলে যেন যুদ্ধটাকে থামানো যায়, কারণ দিশাদের সঙ্গে যুদ্ধ করার সময় নয় এটা। এদিকে কওদানকে দেখতে পায়, কওদান ওই ওল্ড ক্যাটফিশ অর্থাৎ যে শিমু রিভারের গার্ডিয়ান ছিল সেই গার্ডিয়ানকে বিট্রয় করে মেরেও দিয়েছে। কওদান এত বড় বিশ্বাসঘাতক দেখে এফএই এর প্রচণ্ড রাগ হয়ে যায়। এফএই বলে, আমি যদি কওদানকে হারাতে পারি তাহলে তোমরা এখান থেকে পিছু হাঁটবে। এরপরে ও কওদানের সঙ্গে ফাইট করতে লাগে। এফএই এর যুক্তিটা ছিল এরকম যে সবাই সবার সঙ্গে লড়াই না করে বরং তোমাদের একজন লিডার আর আমাদের একজন লিডার আমরা ফাইট করব, তোমাদেরকে আমরা হারাতে পারলে তোমরা এখান থেকে চলে যাবে, আর আমরা যদি হেরে যাই তাহলে পরে দেখা যাবে। ওদিকে লিশেংরা অন্য দিশা আর্মিদের সামলাচ্ছিল, আর এদিকে এরা এদের সঙ্গে সলা পরামর্শ করছিল কিভাবে যুদ্ধ থামানো যায়। তো ওরা এখন কথা বলে যুদ্ধ থামিয়ে ফেলেছিল। এরপরে এফএই আসে সেই ওল্ড ক্যাটফিশের সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে এসে দেখে সত্যি সত্যি কওদান ওকে মেরে দিয়েছে। এতে এফএই এর প্রচণ্ড কষ্ট লাগে। এই সময় আমরা আরও একটা ক্যারেক্টার যার নাম ইয়ো ওয়েনজি তাকে দেখতে পাই।
এই লোকটি হলো পিলার অফ স্টেট, মানে একটি রাষ্ট্রীয় খুঁটি। এ অনেক বড় একজন পলিটিক্যাল লিডার এবং এও দিশার সঙ্গে হাত মিলিয়েছে। ফেই যখন জানতে পারে যে স্টেট অফ পিলারও হাত মিলিয়েছে দিশার সঙ্গে, তখনও বুঝতে পারে যে দিশারা কোনোভাবেই ছাড়বে না আমাদের শক্তিশালী 48 সংগঠনকে। ওরা যেভাবেই হোক এখনও হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করবে, তাই ওদেরকে এখন পূর্ণ প্রস্তুতি নিতে হবে। এদিকে লিশেং অনেক ইনজুর্ড হয়ে গিয়েছিল, ওর দেখভাল করছিল উচুচু। উচুচু এখন পুরোপুরিভাবে লিশেংয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সেই ইয়ো ওয়েনসিকে দেখতে পাই, যারা একসঙ্গে চুক্তি করছিল যেভাবেই হোক সামনের গেট দিয়ে 48 শক্তিশালী সংগঠনের ভিতরে ঢুকতে হবে এবং ওটাকে পুরোপুরি দখল করতে হবে। এদিকে শিমু রিভার দিয়ে যখন বিভিন্ন আততায়ীরা ঢুকবে, তারাও তো এখন সহজে ঢুকতে পারবে, কারণ শিমু রিভারের গার্ডিয়ান মারা গিয়েছে। শিমু রিভার দিয়ে যে ধারালো তারগুলো উঠত সেগুলো কিন্তু যন্ত্রচালিত ছিল, আর ওই যন্ত্রগুলো চালনাও ছিল বেশ দুঃসাধ্য। আর ওই যন্ত্রগুলো চালনা করতো ওই ওল্ড ক্যাটফিশ। এটা তো আর কেউ জানতো না, কিন্তু অ্যাফেই বেশ কয়েকবার ওল্ড ক্যাটফিশকে দেখেছে কিভাবে এই যন্ত্র চালনা করতে হয়। যেহেতু আর কেউ জানে না, কিন্তু অ্যাফেই দেখেছে বেশ, তাই অ্যাফেই চেষ্টা করে যে ও এই যন্ত্রটাকে চালনা করতে পারে কিনা। আর সেই অনুযায়ী করে অ্যাফেই সত্যি সত্যি যন্ত্রটাকে একদম চালু করে দেয়। এটা দেখে শিওন বলে, ওয়াও, আমাদের হিরোইন! আসলে অ্যাফেই তুমি সব পারো, ইভেন তুমি এটাও পারো, আমি তো ভাবতেই পারিনি। এজন্যই তো আমি তোমাকে হিরোইন বলি। আসলে ওকে সবসময় হিরোইন বলেই ডাকতো শিওন। কিন্তু শিমু রিভারের গার্ডিয়ানের জন্য অ্যাফের খুব কষ্ট লাগে। ও অনেক ভেঙে পড়েছিল ওই দাদুর মৃত্যুতে, কারণ 6 মাস ওই দাদুর কাছে থেকেই ও প্র্যাকটিস করেছিল। এদিকে আমরা দেখতে পাই উচুচুকে। উচুচু তার গলায় থাকা সেই লকেটটা অ্যাফেইয়ের হাতে দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো। কিন্তু অ্যাফেই বলে, এটা আমার নয়, বরং এটা তুমি তোমার কাছে রাখো, পরে দেখা যাবে। এদিকে লিশেং তার বোনকে একটা ছোট্ট পাউচ দিয়ে বলে, এর ভিতরে একটা লেটার আছে, এটাকে তুমি ওই সেক্টরের একজন লিডারের কাছে পৌঁছে দিবে। ওর বোন বলে, অবশ্যই আমি এটা করতে পারবো, কারণ সামনে ওদের অনেক বড় যুদ্ধ ওয়েট করছে। লিশেং উচুচুকে নিয়ে একটা নিরাপদ জায়গায় আসে আর বলে, তুমি এখানেই থাকো, আমি ওদের সঙ্গে ফাইট করে নিশ্চয়ই আমাদের মাতৃভূমিকে রক্ষা করব, আর অবশ্যই সেফলি এখানে ফিরে আসব। কিন্তু যখন লিশেং চলে যাচ্ছিল, উচুচু ওকে পিছন থেকে ডেকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি অবশ্যই ফিরে আসবে। তখন লিশেং পুনরায় উচুচুর দিকে ফিরে আসে আর এসে উচুচুকে জড়িয়ে ধরে বলে, তুমি সাবধানে থেকো, আমি ভালোভাবেই ফিরে আসব। এটা বলে ও বেরিয়ে পড়ে। এখন ওদের কাঁধে অনেক দায়িত্ব। এদিকে লি লান সেই চিঠিটা পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু ও দিশা সৈনিকদের সামনে পড়ে যায়। এজন্য লি লান চিৎকার করে ওখান থেকে দৌড়াতে শুরু করে, আর দিশা সৈনিকরাও ওর পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই শিওনকে। শিওন বসে বসে কিছু একটা ভাবছিল। ও তখন একটা কয়েন উপরের দিকে ছুঁড়ে দেয় আর বলে, আমি অ্যাফেকে সাহায্য করব নাকি করব না। কিন্তু এবার আর ওর মুঠোটা খোলে না। এরপরে ও সেই সোল সিকিং নিডেল বের করে, যেটা ইউজ করেছিল নর্থ ব্লেড। আপনারা জানেন এই নিডেল কেউ ইউজ করলে সে আর বাঁচতে পারে না, মানে হঠাৎ ইনস্ট্যান্ট সে অনেক শক্তিশালী হয়ে যায়, কিন্তু পরবর্তীতে মৃত্যু তার আসন্ন। এদিকেই এরা সবাই মিলে জোট করছিল যেভাবেই হোক দিশা সৈনিকদের আটকাতেই হবে, না হলে মাতৃভূমিকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। এজন্য চারদিক থেকেই ওরা প্রস্তুতি গ্রহণ করে। আর অপরদিকে শিওন আর অ্যাফেই সব সময় সাথে ছিল। এরা চেষ্টা করছিল যেভাবে হোক ইয়ো ওয়েনজি অর্থাৎ পিলার অফ স্টেটকে আগে মারতে। কিন্তু তার আগে যেসব গ্রামবাসীদেরকে ওরা অ্যাটাক করে নিয়ে গিয়েছে তাদেরকে আগে উদ্ধার করতে হবে। ওরা অনেক উঁচু পাহাড়ের উপরে বসে ভাবছিল সেই সব গ্রামবাসীকে কোথায় আটকে রাখা হতে পারে। এদিকে আমরা লি লানকে আবারও দেখতে পাই। ও তো সেই চিঠি দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এবং ও বেশ লুকিয়ে চুরিয়ে যাচ্ছিল। অন্যদিকে অ্যাফেই আর শিওন সেখানে চলে এসেছিল যেখানে সিভিলিয়ান অর্থাৎ নাগরিকদের আটকে রাখা হয়েছে। এখানে ওদেরকে কিভাবে উদ্ধার করবে সেটাও ওদের ভাবতে হবে। অ্যাফেই শিওনকে বলে, তোমার কাছে তো সবসময় এক গাদা প্ল্যান হাজির থাকে, তো এখন কিছু প্ল্যান দাও না। ঠিক এই টাইমে দেখা যায় যে অ্যাফেই সামনের দিকে যাচ্ছিল, তখন ইউএনজির লোকেরা আসছিল আর শিওন ওকে কাছে টেনে জড়িয়ে ধরে। এরপরে দুজনেই আবেগ আপ্লুত হয়ে যায়। শিওন অ্যাফেইকে ছেড়ে দিলে শিওন বলে, আমার কাছে অনেক কৌশলী আছে হিরোইন, বলো কোনটা লাগবে। অ্যাফেই তখন আর অস্ত্রতে হাত দিয়ে বলে, সবসময় মজা তাই না? শিওন তখন হেসে বলে, না না, আমাকে মারলে তো তুমি প্ল্যানগুলো শুনতেই পারবে না। এরপরে ওরা দেখতে পায় ইয়ো ওয়েনজি তার পিছনে কিছু সৈন্যদের নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। দেখা মাত্রই শিওন বলে, ইয়ো ওয়েনজি মৃত্যুকে অনেক ভয় পায়,
তাহলে সে তার কাছে শুধুমাত্র এই কয়জন সৈন্য কেন রেখেছে? নিশ্চয়ই এখানে ওরা কোনো ফাঁদ পাতার চেষ্টা করছে। এদিকে লি শেংরা তাদের অঞ্চলের গেটকে পাহারা দিচ্ছিল, যে গেট দিয়ে দিশা ও তার সৈনিকরা ঢোকার চেষ্টা করছিল। ওরা যেভাবেই হোক এদেরকে আটকাবে। দিশা তার সৈনিক দল নিয়ে এবং অনেক কামান বন্দুক নিয়ে রেইনবো ব্রিজ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু লি শেং সে একাই 100। লি শেং এখান থেকে সমস্ত সৈনিকদের চলে যেতে বলে আর বলে যে আমি একাই দিশা সৈনিকদের সামলে নিব। এরপরে ওর সমস্ত ব্রিজে কেরোসিন ঢেলে দেয় আর সেখানে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু ও উপর থেকে নিচে পড়ে যায় আর নিচে ছিল শিমুরে ভার, কিন্তু ও নদীতে পড়ে না বরং একটা গাছে আটকে থাকে। আর দিশা সৈনিকরা ভাবে লি শেং মারা গিয়েছে, কিন্তু এখন ওরা এই পথ দিয়ে সামনে এগোতে পারবে না কারণ সমস্ত পথেই আগুন জ্বলছে। এদিকে শি ইয়ন এবং অ্যাফেইরা প্রথমে নাগরিকদের বাঁচিয়ে নেয় আর তারপরে ওরা চেষ্টা করে যেভাবে হোক ইয়ো ওয়েনজিকে মারতেই হবে, কিন্তু ইয়ো ওয়েনজিকে সবসময় পাহারা দেওয়ার জন্য কওদান ছিল। এখন কওদানের আর্মিরা আর ইয়ো ওয়েনজির আর্মিরা মিলে অনেক আর্মি এখানে উপস্থিত ছিল। অ্যাফেই তো সবসময় অধৈর্য, অ্যাফেই ওর তরবারি বের করছিল। তখন শি ইয়ন ওকে আটকে বলে আমাদের আরেকটু অবজার্ভ করতে হবে। এদিকে লিল্যান সেই চিঠিটা দেওয়ার জন্য সেই সেক্টর উদ্দেশ্যে রওনা শুরু করে, কিন্তু এখানে এসে ও কিছু আর্মিদের কবলে পড়ে যায়। আর্মিরা যখন লিল্যানকে আঘাত করতেই যাবে ঠিক তখনই এখানে ইয়াং জিং চলে আসে আর সবাইকে মেরে ফেলে। লিল্যান বলে তুমি কি আমাকে ফলো করছিলে নাকি? ইয়াং জিং এবার লিল্যানের সঙ্গে যেতে চাইলে লিল্যান বলে তুমি অ্যাফেইকে গিয়ে হেল্প করো, আমি একাই চিঠিটা দিয়ে আসতে পারবো। এরপরে ও চিঠি দেওয়ার জন্য সেই লোকের কাছে আসে, তাকে পাউচটাও দেয়, কিন্তু এখানেও দুইজন আর্মি ছিল, কিন্তু লিল্যান কোনো মতো ওই লোকের হেল্প নিয়ে এখান থেকে বাঁচতে তো পারে, কিন্তু যে লোকের কাছে চিঠি পৌঁছে দিতে গিয়েছিল ওই লোকটি মারা যায়। এদিকে আমরা কওদানকে দেখতে পাই। কওদান এখান থেকে ওর সৈন্যদের নিয়ে সাময়িক সময়ের জন্য বের হয়ে যাচ্ছিল। সেই ইয়ন তখন অ্যাফেইকে বলে আমাদের এটাই সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এখন এখানে সৈন্য সংখ্যা কম আছে, আমি যাচ্ছি যে কয়জন সৈন্য আছে তাদেরকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করব, আর এই সুযোগে তুমি ইয়ো ওয়েনজিকে অ্যাটাক করবে। শি ইয়ন যখনই যাচ্ছিল অ্যাফেই ওকে আটকে দিয়ে বলে কিন্তু এটা খুবই ডেঞ্জারাস, তোমার যদি কোনো বিপদ হয়ে যায়। শি ইয়ন তখন মিষ্টি করে একটা চুম্মা এঁকে দেয় অ্যাফেই এর মুখে, এতে অ্যাফেই অবাক হয়ে যায়। শি ইয়ন ওখান থেকে চলে যায়, কিন্তু অ্যাফেই কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়েছিল যে এই মুহূর্তে ওর সঙ্গে কি হয়ে গেল। এরপরে অ্যাফেই ওর কাজ শুরু করে দেয়। অ্যাফেই গিয়ে আগেই ইয়ো ওয়েনজিকে অ্যাটাক করে, কারণ শি ইয়ন অন্যদিক থেকে সৈন্যদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শি ইয়ন যখন অ্যাফেইকে দেখে ওর কাজটি সফলভাবে করতে, উপর থেকে শি ইয়ন বলে এই না হলে আমার হিরোইন। এদিকে আমরা দেখতে পাই দিশা গ্যাংয়ের লোকজন আরো ভিতরের দিকে চলে এসেছে। এরা প্রায় পাহাড়ি অঞ্চলের ভিতরে ঢুকেই পড়বে এবং এখানে খুব মারামারি ফাইট শুরু হয়ে গিয়েছে। তখনই শোনা যায় কেউ একজন এসে বলছে এখনই আপনাদেরকে যুদ্ধ থামাতে হবে, কারণ স্টেট অফ পিলার সে অ্যাটাক হয়েছে এবং তাকে অ্যাটাক করেছে অ্যাফেই এবং তার দলবল। তারপরেই স্টেট অফ পিলার অর্থাৎ ইয়ো ওয়েনজিকে নিয়ে চলে আসা হয় এই রেইনবো ব্রিজের সামনে, যেখানে উপস্থিত ছিল দিশা। দিশা তখন অ্যাফেইকে দেখে বলে আচ্ছা তুমি সেই মেয়ে যাকে আমি ছেলে দেখেছিলাম। তখন অ্যাফেই বলে আগে যদি জানতাম তুমি এত খারাপ তাহলে তোমাকে বিষাক্ত বিষ দিয়ে আগেই মেরে ফেলতাম। এদিকে কওদান কিছু একটা ইশারা করছিল মাজেলির উদ্দেশ্যে। এই মাজেলিও কিন্তু 48 শক্তিশালী সংগঠনেরই একজন সদস্য, কিন্তু মাজেলিকে ও একটা ভয় দেখিয়েছে ওর পরিবার নিয়ে। ইয়ো ওয়েনজিকে ধরার পরে সমস্ত খেলা যখন কওদানের হাত থেকে বের হয়ে গিয়েছে তখন কওদান কাজে লাগাচ্ছে মাজেলিকে, কারণ মাজেলির পরিবারকে ও আটক করেছে। এখন ও মাজেলিকে ইশারা করলে মাজেলি হঠাৎ করে অ্যাফেইকে আঘাত করে আর অ্যাফেই এর কাছ থেকে ইয়ো ওয়েনজি ছুটে যায়। মাজেলির নিজেরও এই কাজটি করতে খুব খারাপ লাগছিল, আর সাথে সাথে দুই পক্ষের ভিতরে আবারও ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। দুই পক্ষের ভিতরে তুমুল ফাইট শুরু হয়ে গিয়েছিল। অ্যাফেই শুরুতেই কওদানকে মেরে দেয় আর কওদান ওদিকে মাজেলিকে মেরে দেয়, কিন্তু মাজেলির দিকে তাকিয়ে খুব খারাপ লাগছিল অ্যাফেইয়ের, আর মাজেলি অ্যাফেইয়ের কাছে সরি বলে। এদিকে শি ইয়ন মনে মনে ভাবছিল সেই শক্তিশালী স্টেপটা ও নিবে কিনা। জীবনের সবথেকে বড় রিস্কটা ও এখানেই নিয়েছিল। ওর কাছে যে সোল সিকেন নিডল ছিল সেটা ওর কাঁধে ঢুকিয়ে দিয়েছিল। ও ভেবেছিল যেভাবেই হোক দিশাকে কবজা করতেই হবে, যদি ও এটা করতে না পারে তাহলে দিশাই হয়তো অ্যাফেইকে মেরে ফেলবে। এরপরে ও দিশার সঙ্গে ফাইট করে। দিশা ছিল অনেক শক্তিশালী, কিন্তু সোল সিকিং নিডেলের জন্য ও দিশাকেও হারিয়ে দিতে সমর্থ হয়। দিশা অবাক হয়ে যায় শি ইয়নের এত শক্তি দেখে।
যেটা দেখে অবাক হয়ে গিয়েছিল অ্যাফেই নিজেও। কিন্তু তবুও দুই পক্ষের মধ্যে যুদ্ধ তখনও চলমান ছিল। তখন কেউ একজন এসে খবর দেয় যে লি রং তার সৈন্যদের নিয়ে ফিরে আসছে। এটা শোনার পরে একটু চিন্তামুক্ত হয় অ্যাফেই এবং ওখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে খুঁজতে খুঁজতে লিশেংকে এসে দেখতে পেয়েছিল উচুচু। উচুচু দেখতে পায় লিশেং একটা গাছের উপরে ঝুলছে। এদিকে লি রং আসছে এটা জানতে পেরে এখান থেকে পালাচ্ছিল দিশা ও তার সৈন্যরা, কিন্তু তখন ওরা একদম লি রঙের মুখোমুখি পড়ে যায় আর ওখানে আরও এক দফা যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু পরে দিশা সৈন্যরা সবাই লেজ গুটিয়ে এখান থেকে পালিয়ে যায় আর ওদেরকে পাল্টা আক্রমণ করে না লি রং। এরপরে লিশেংকে উপরে টেনে তোলা হয়। এদিকে অ্যাফেইয়েরও জ্ঞান ফিরে এসেছিল। অ্যাফেইয়ের মা এসে অ্যাফেইয়ের হাত চেক করে বলে, তুমি হালকা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার ভিতরে তো অনেকগুলো এনার্জি দেখতে পাচ্ছি। অ্যাফেই ওর মাকে বলে এই সব কিছুর একটা দীর্ঘ গল্প আছে। আচ্ছা শি ইউন এখন ভালো আছে? ওর মা তখন বলে, তুমি কি জানো শি ইউন আসলে কে? অ্যাফেই বলে, হ্যাঁ ও একটা কেয়ারলেস ছেলে, এই আর কি। ওর মা তখন অ্যাফেইকে আর কিছু বলার চেষ্টা করে না, কারণ শি ইউনের আসল পরিচয় ওর মা জানে। এদিকে অ্যাফেই চুপ করে বসেছিল। শি ইউন অ্যাফেইয়ের ঘরের সামনে একটা জায়গায় বসে বাঁশি বাজাচ্ছিল। শি ইউনের বাঁশির সুর শুনে অ্যাফেই ওখানে চলে আসে। শি ইউন তখন ওর দিকে তাকিয়ে বলে, কি অবস্থা হিরোইন, তোমার অবশেষে জ্ঞান ফিরে এসেছে? এটা বলে অ্যাফেইকে নিয়ে ওর ঘরের ভিতরে চলে আসে আর অ্যাফেইয়ের সঙ্গে ভীষণ চিরফুল মুডে কথা বলতে থাকে। অ্যাফেই তখন শি ইউনের দিকে তাকিয়ে বলে যে তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে। শি ইউন তখন বলে, কই না তো। অ্যাফেই বলে, যখন তুমি খুব সিরিয়াস মুডে থাকো ঠিক তখনই তুমি চিরফুল মুডে আমার সঙ্গে কথা বলো, আর এখনও আমার তাই মনে হচ্ছে তুমি ভিতরে ভিতরে কিছু একটা লুকানোর চেষ্টা করছো আর উপরে উপরে আমার সঙ্গে হাসি মুখে কথা বলছো। কিন্তু অ্যাফেইকে বলে, কই না, আমি কোনো কিছুই লুকাচ্ছি না হিরোইন। আর তখন অ্যাফেই মনে মনে চিন্তা করে, আমি শি ইউনকে যদি জিজ্ঞেস করি সেন তুয়ানশুকে মারার সময় এত শক্তিও কোথায় পেয়েছে, তাহলে শি ইউন কখনোই আমাকে এখন সত্যিটা বলবে না, আর ও এক গাদা মিথ্যা বলার জন্য যে রেডি হয়ে আছে তাও আমি বুঝতে পারছি। ও তখন শি ইউনকে বলে, আচ্ছা যখন ওই ফাইটিংটা হচ্ছিল তখন এত শক্তি? শি ইউন বলে, কত শক্তি? অ্যাফেই তখন বলে, আচ্ছা বাদ দাও, কিছু না। শি ইউনের তখন আমরা একটু চিন্তিত দেখতে পাই। অ্যাফেই তখন ওকে আবারও বলে, শি ইউন তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তাই না? ঠিক তখনই অ্যাফেইয়ের গলায় একটা আঘাত করে শি ইউন আর ওকে অজ্ঞান করে দেয়। মূলত ওকে আর কোনো প্রশ্ন করার সুযোগও দিবে না। এরপরে অ্যাফেইকে ঘুম পাড়িয়ে দেয়। এখন শি ইউন ওর দিকে তাকিয়ে কিছু চিন্তা করে আর নিজের মনে মনেই বলে, হয়তোবা আমাদের আর কখনো দেখা হবে না, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। এটা বলে ওর রুম থেকে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই লিশেং আর উচুচুর ভিতরের সম্পর্কটা বেশ দৃঢ় হয়ে গিয়েছে। এদিকে পলিটিক্যাল লিডারদের ভিতরে ঝামেলা শুরু হয়েছে। পিলার অফ স্টেট বলে শেষ বেলায় ওই ছেলেটি এসে আঘাত না করলে সমস্ত যুদ্ধ আমরাই জিতে যেতাম। এরা তখন চিন্তা করে ওই ছেলেটি আসলে কে। এদিকে অ্যাফেইয়ের মা ডেকে পাঠিয়েছে শি ইউনকে। শি ইউনকে ডেকে বলে, আমি তোমার আসল পরিচয় জানি, কিন্তু আমি চাচ্ছি না তুমি এখানে আর বেশি দিন থাকো। শি ইউন তো খুব চিরফুল মুডেই ওর মায়ের সঙ্গে কথা বলে। অ্যাফেইয়ের মা হয়তো এটাও জানে শি ইউন আর খুব বেশি দিন বাঁচবে না, তাই অ্যাফেইয়ের মা কোনোভাবে চাচ্ছিল না শি ইউন এখন ওর পরিবারের সাথে জড়িয়ে যাক। তাই অ্যাফেইয়ের মা ওকে একটা টোকেন দেয় আর এখান থেকে চলে যেতে বলে। যখন জ্ঞান ফিরে আসে অ্যাফেইয়ের, তখন ও একটা বাঁশির সুর ফলো করতে করতে জঙ্গলের ভিতরে চলে আসে। এখানে এসে ও দেখতে পায় শি ইউনকে। শি ইউনকে ধরে বলে, তুমি এখানে কি করছো? শি ইউন তো পালাতো, কিন্তু এখনও অ্যাফেইকে বলে, আমি এখানে তারা গুনছিলাম। অ্যাফেই বলে, চলো তাহলে আমরা একটা সুন্দর জায়গায় গিয়ে বসি। এরপরে ওরা সুন্দর একটা জায়গায় এসে বসে আর দুজন দুজনকার ভিতরকার কিছু সিরিয়াস কথা বলে। কিন্তু অ্যাফেই শি ইউনকে বলে, তুমি কখনো আমার পাশ থেকে সরে যেও না, কখনো আমাকে একা করে চলে যেও না। কিন্তু শি ইউন অ্যাফেইকে কিছুই বলে না। তবে এই রাত্রে ওদের একটা সুন্দর সময় কাটে। ওরা দুজন হাত ধরে যখন ফিরছিল তখন এ যাবৎকালে ওদের যত স্মৃতি জমা হয়েছে সেই স্মৃতিগুলো ওরা কল্পনা করছিল। পরদিন সকালবেলা যখন অ্যাফেইয়ের ঘুম ভাঙে তখনও শি ইউনের রুমের সামনে এসে অনেকবার শি ইউনকে ডাকলেও একবারও শি ইউনের কোনো সাড়া পায় না। তখন ও চুচু আসে আর বলে, আমার গলার ওই টোকেনটা, মানে আমার গলার লকেটটা চলো আমরা তোমার মায়ের কাছে রেখে দিই। এবং অ্যাফেই বলে, সেটাই ভালো হবে। এদিকে শি ইউন ততক্ষণে 48 শক্তিশালী সংগঠন ছেড়ে বেরিয়ে পড়েছিল এবং ও একটা জায়গায় বসে আনমনে বাঁশি বাজাচ্ছিল। তখনই বোঝা যায় যে ওর হাত কাঁপছে। এভাবে আবার অনেক দিন পার হয়ে যায়। এরপরে আমরা লিশেংকে দেখতে পাই।
লিশেং ইয়াংজিংকে একটা জঙ্গলের ভিতরে এসে বিদায় জানাচ্ছিল। ইয়াংজিং এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু চলে যাওয়ার আগে ইয়াংজিং এর সঙ্গে আবার লিলানের দেখা হয়। লিলাং বলে, তুমি কি একাই চলে যাবে? আমিও তোমার সাথে যাব। ও পরিবারের কাউকে কিচ্ছু না বলে ইয়াংজিনের সঙ্গে আবারও পৃথিবী ভ্রমণ করতে বেরিয়ে পড়ে। এদিকে অ্যাফেইও ওর বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েছে অজানার উদ্দেশ্যে। এদিকে আমাদের সেই লোককে দেখানো হয় যার নাম ছিল ইয়নপেই। এ ছিল নর্থ ব্লেডের ভাই। একে বাঁচিয়েছিল টাওয়েস মাস্টার, কিন্তু হঠাৎ করে দেখি টাওয়েস মাস্টার ও মৃত্যু সজ্জায় পতিত। তবে কি এই ছেলেই ওকে মেরেছে এটা আমরা শিওর জানি না, কিন্তু কিছুক্ষণ পরে এই ছেলেকে আমরা টাওয়েস মাস্টারের একটা ভাইয়ের সঙ্গে দেখা করতে দেখি। আর এই লোকটিই মূলত টাওয়েস মাস্টারকে মেরেছে, কারণ এই ছিল তার ভাইয়ের সব থেকে বড় শত্রু, এবং এ এখন বশ করার চেষ্টা করছে ইয়নপেইকেই। এদিকে আমরা আবার সেই ইয়নকে দেখতে পাই, ও একটা ইনে বসেছিল। দেখে মনে হচ্ছিল এই গরমের ভিতরেও ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওই একই ইনে আমরা নতুন আরও দুইজন ক্যারেক্টারকে দেখতে পাই। এরা এসেছিল সিংনান সেক থেকে। এখানকার যে ছেলেটি ছিল এই ইয়ং মাস্টারের নাম হলো জু চেন, এবং জু চেনের ছোট বোন ছিল এখানে, যার নাম জু ইন। এরা খুব স্বনামধন্য একটা পরিবার থেকে এসেছে, এবং এরা হুও ফ্যামিলি অ্যাসেম্বলিতে যাচ্ছে। এরা দূর থেকে যখন শিইয়নকে খুব কাঁপতে দেখে, তখন জু চেন তার বোনকে বলে, আমাদের কাছে যে রোব আছে ওই রোব ওই লোকটাকে দাও, তার মনে হয় অনেক ঠান্ডা লাগছে। জুইন তখন একটা রোব নিয়ে শিওনের কাছে আসে আর বলে, আমার ভাই এটা আপনাকে দিতে বলেছে। শিওন ওকে ধন্যবাদ দিয়ে ওই রোবটা তখন ক্যারি করে এবং কিছু টাকা এখানে রেখে এখান থেকে চলে যায়। এটা মূলত ছিল এখানকার খাবারের বিল। আর এই প্রথমেই কিন্তু জু চেনের সঙ্গে দেখা হয়েছিল শিওনের। শিওন এখান থেকে বেরিয়ে যখন চলে যায়, তখন ওখানকার ওয়েটার এসে টাকাটা তুলতে গিয়ে দেখে টাকাটা বরফের মতো ঠান্ডা। ঠিক তখনই ওখানে আরও একজন লোক আসে এবং ওই টাকাটা সে তুলে বলে, এই লোককে আমাকে খুঁজে বের করতেই হবে। এবার ওই লোক শিওনকে ফলো করতে লাগে। এই লোকটি একজন পয়জন ডাক্তার, এবং এই শিওনের অবস্থা দেখে বুঝতে পেরেছে শিওন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই তো এই লোকটি চেষ্টা করছিল যেভাবেই হোক শিওনকে ও বাঁচাবে। ঠিক তখনই এই পথ দিয়ে অ্যাফেই আসে, আর যে ইন থেকে এইমাত্র বের হয়ে গেল শিওন, সেই ইনেই এসে অ্যাফেই ওঠে। অ্যাফেইকে দেখা মাত্র জু চেন ওর প্রেমে পড়ে যায়, আর দূর থেকে অ্যাফেইকে বিভিন্নভাবে দেখতে লাগে। অ্যাফেইয়ের পিছনে একটা অনেক বড় তলোয়ার ছিল, যেটা ওকে সব থেকে বেশি আকর্ষণ করে। অ্যাফেইয়ের কাছে একটা টোকেন ছিল। এই টোকেনটা ওয়েটার দেখে বলে, এইমাত্র এখান থেকে একজন ইয়ং মাস্টার চলে গেল, যার হাতেও সেম একটা টোকেন ছিল। সে আমাকে এই কয়েনগুলোও দিয়ে গিয়েছে। এটা দেখে অ্যাফেই বলে, এই কয়েনগুলো তো শিওন ইউজ করে। আসলে তখনকার চায়নায় মানুষ অনেক ধরনের মুদ্রা ইউজ করত। আর অ্যাফেই কিন্তু শিওনকে খোঁজার জন্যই আবারও বাড়ি ছেড়েছে। তখন ওয়েটার বলে, আপনি বোধহয় তাকেই খুঁজছেন। আচ্ছা, সে আবার হয়তো এখানে আসবে, তাহলে আপনি এখানে ওয়েট করুন। ওই সেম ইনে লিলান এসে ওঠে। লিলান তখন দূর থেকে অ্যাফেইকে দেখতে পায়। এ যেহেতু বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছে, তাই এখানে অ্যাফেইকে দেখেই লুকিয়ে পড়ে এবং ইয়ানজিংকে বলে, এখান থেকে চলো আমরা অন্য কোনো জায়গায় যাই, এখানকার খাবার খুব বেশি একটা ভালো না। তখন ইয়ানজিং বলে, অন্য জায়গায় কেন যাব? লিলান বলে, কারণ এখানে অ্যাফেই আছে। ইয়ানজিং বলে, অ্যাফেই তো খুব ভালো, অ্যাফেইয়ের সঙ্গে আমি আরেকবার ফাইট করব। ঠিক তখনই এখানে কালো মুখোশ পরা কিছু লোক আসে। এরা মূলত ব্ল্যাক টর্টাইস নামের একটা সংগঠনের লোক, এবং এরা এখানে এসেছিল জু চেন এবং জু ইনকে খুঁজতে। এখানে জু চেনকে পাওয়া মাত্রই ওরা বলে, তোমাদের কাছে যে ইনভাইটেশন লেটার আছে সেটা আমাদেরকে দিয়ে দাও। আসলে ওরা যে হুও ফ্যামিলি ফোর্ট অ্যাসেম্বলিতে যাবে, সেই অ্যাসেম্বলি ইনভাইটেশন নিবে বলে এখানে এসেছিল। ওই অ্যাসেম্বলি লেটারের ছিল অনেক মূল্য, কারণ ওই ইনভাইটেশন লেটার ছাড়া কেউ হুও ফ্যামিলি ফোর্টে ঢুকতেই পারবে না। কিন্তু জু চেন সে একদম স্ট্রেট কাট বলে দেয়, ওই লেটার বা ওই ইনভাইটেশন লেটার আমি আপনাদের দিতে পারবো না, সেখানে আমার নাম খোদাই করা আছে। যদি আপনারা ওই ইনভাইটেশন লেটারটা পেয়েও যান, তারপরেও কিন্তু ওই ইনভাইটেশন লেটার দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। ব্ল্যাক টর্টাইসের লোকেরা ভেবেছিল এখানে কোনো একটা হাঙ্গামা বাঁধাবে, কিন্তু এখানে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল লোক থাকায় ওরা আর হাঙ্গামা বাঁধাতে পারে না। তখন অ্যাফেই এখানে আসে। অ্যাফেই এতক্ষণ চুপ করে বসেছিল। অ্যাফেই এসে জু চেনকে বলে, আমি কি আপনার হাতের ওই ইনভাইটেশন লেটারটা একবার দেখতে পারি? এরপরে ওরা ইনভাইটেশন লেটারটি বের করে দেয়। ওখানে দেখা যায় ওই লেটারে ওয়াটার রিপেল টোকেনের একটা চিহ্ন আছে। আর ওই লেটার খুলে ওর ভিতরে ও দেখে হুয়া ফ্যামিলি ফোর্টের লিডার লিখেছে,
আমি এই রাষ্ট্রের সমস্ত স্বনামধন্য পরিবারকে আমার পরিবারে আহ্বান জানাচ্ছি। দিশা উঠে পড়ে লেগেছে এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা চাই সবাই একত্রিত হয়ে দিশাকে ধ্বংস করতে, কারণ দিশা আমাদের নামের উপরেও কালিমা লেপন করেছে। তাই দিশাকে ধ্বংস করার জন্য আমি একটা অ্যাসেম্বলি কল করেছি। আপনারা সবাই এখানে উপস্থিত হবেন। যাদের কাছে ইনভাইটেশন লেটার পৌঁছাবে তারাই মূলত ওখানে উপস্থিত হতে পারবে। এরপরে ফেই লেটারটা দেখে মনে মনে কথাগুলোকে মনে রাখে আর মনে মনে ভাবে ওকেও ওই ফোর্টে যেতেই হবে। এদিকে আমরা শিয়নকে দেখতে পাই। এসেছিল ম্যাডাম নিচাংয়ের কটেজে। এদিকে জুচেন পরিচিত হয় অ্যাফেয়ের সঙ্গে। অ্যাফেই বলে ও 48 শক্তিশালী সংগঠন থেকে এসেছে, কিন্তু অ্যাফেয়ের খুব বেশি একটা মন ছিল না জুচেনের সঙ্গে কথা বলার, কারণ ও কেবল শিয়নকেই মনে মনে খুঁজে যাচ্ছিল। ঠিক তখনই লিলান বলে, তুমি এখনো ব্রাদার শিয়নকে খুঁজে পাওনি? এই কথা শুনে জুচেন বলে, ব্রাদার শিয়ন সে কে? তখন লিলান বলে, তার জন্যই তো আমার অ্যাফেই দিদি বাড়ি থেকে বের হয়েছে, শুধুমাত্র তাকে খুঁজে বের করবে বলে। এদিকে শিয়ন চুপচাপ শুয়েছিল। ম্যাডাম নিচাং এসে বলে, আজকে হিরোকে একা দেখছি, তোমার হিরোইন কোথায়? শিয়ন বলে, আমি তো একটা কেয়ারলেস মানুষ, তাই একা একাই ঘুরতে বেরিয়েছি। তখন ম্যাডাম নিচাং বলে, একা একা ঘুরতে বেরিয়েছো নাকি অ্যাফেয়ার থেকে পালিয়ে বেড়াচ্ছ? আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি ভীষণভাবে অসুস্থ। যদি তোমার কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তখন শিয়ন বলে, অবশ্যই। এরপরে শিয়ন আবারও ছদ্মবেশ নিয়ে বাহিরে বের হয়ে পড়ে। তখনও বুঝতে পারে এখানে জিশেন অর্থাৎ থার্ড প্রিন্স আবারও এসেছে। এটা ছিল লিংলাং শহর। তবে থার্ড প্রিন্স এখন লিংলাং শহরে কি করছে? ও থার্ড প্রিন্সের সঙ্গে দেখা করতে আসে। থার্ড প্রিন্সের কাছ থেকে জানতে পারে আসলে থার্ড প্রিন্স এখানে এসেছে হুয়া ফ্যামিলি ফোর্টে যাওয়ার জন্য, কারণ সেখানে অ্যাসেম্বলি কল করা হয়েছে দিশাকে ধ্বংস করার জন্য। যেহেতু প্রিন্স সেহেতু একে তো যেতেই হবে। জিশেন বলে, আচ্ছা তোমার সঙ্গে অ্যাফেইকে দেখছি না? অ্যাফেইকে আমি তো বাজারে দেখেছিলাম। এটা শোনা মাত্রই সোজা বাহিরে চলে আসে শিয়ন, কারণ শিয়ন অলরেডি জানতে পেরেছে অ্যাফেই এখানে এসেছে। এবার ওর মনে হচ্ছিল অ্যাফেইয়ের সঙ্গে দেখা করবে, কিন্তু আবার অ্যাফেইকে দেখা মাত্র ও অ্যাফেইয়ের থেকে লুকিয়ে চলছিল। অ্যাফেইয়ের সন্দেহ হয় আশেপাশে কোথাও একটা শিয়ন আছে, কিন্তু শিয়ন অ্যাফেইয়ের থেকে লুকানোর জন্য একটা মেয়ের ক্যারেজে উঠে বসে। অ্যাফেই স্যার বাইকে সঙ্গে নিয়েই খুঁজছিল শিয়নকে, কারণ স্যার বাইও সব জায়গায় শিয়নকে খুঁজে বেড়াচ্ছে। অ্যাফেইয়ের মনে হয় যে আশেপাশে কোথাও একটা শিয়ন আছে, কিন্তু শিয়ন যেহেতু একটা মেয়ের ক্যারেজে উঠেছে ওর থেকে লুকানোর জন্য, তাই আর অ্যাফেই এখানে কোনো ইন্ট্রোগেট করে না। এরপরে সেই মেয়েটিকে বাই বাই জানিয়ে বাহিরে বেরিয়ে পড়ে আবারও অন্য একটা ছদ্মবেশ নিয়ে শিয়ন। এবার ও দাদুর মতো সেজেছিল। এই সাজটা ও আগেও একবার সেজেছিল, কিন্তু এই সাজ নিয়ে ওকে অ্যাফেইকে ধোঁকা দিতে পারবে? অ্যাফেই ঠিক ওকে খুঁজে বের করে আর বলে, আমি জানি তুমি শিয়ন, কেন তুমি এভাবে লুকিয়ে বেড়াচ্ছ? শিয়ন বলে, মিস আপনি ভুল করছেন, আপনি যাকে খুঁজছেন আমি তো সে নই, তাছাড়া আমি খুবই দুর্বল একটা মানুষ। অ্যাফেই বলে, ও আচ্ছা তাই নাকি, দুর্বল মানুষ? ঠিক আছে তাহলে চলো, যদি ফাইটে আমাকে হারাতে পারো তাহলে তুমি যা বলবে তাই হবে। কিন্তু অ্যাফেই ওর প্রথমে দাড়িটা খুলে নিয়ে বলে, খুব ভালোই সেজেছো, কিন্তু তুমি আমার চোখে ধোঁকা দিতে পারবে না। শিয়ন তখন বলে, ঠিক আছে চলো আমরা ফাইট করি, তুমি যদি জিতে যাও তুমি যা বলবে আমি তাই করব। এরপরে অ্যাফেই এর সঙ্গে কি আর পেরে ওঠে শিয়ন যেই কোনো প্রশ্ন করতে যাবে অ্যাফেই তখন ওকে এক ধাক্কা দিয়ে অজ্ঞান করে দেয় আর বলে, আগে তুমি আমার সঙ্গে এরকম করেছিলে আর এবার আমি তোমার সঙ্গে করলাম। এটা বলে ওকে নিয়ে আবার ইনের উদ্দেশ্যে ফিরতে লাগে। এদিকে আমরা লিশিং এবং উচুচুকে দেখতে পাই। এরাও বাড়ি ছেড়ে বাইরে বের হয়ে পড়েছিল। এরাও মূলত হুয়া ফ্যামিলি ফোর্টে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হবে। ঠিক এই টাইমে আমরা অ্যাফেইকে দেখতে পাই। অ্যাফেই যেহেতু শিয়ন অনেক লম্বা চওড়া একটা মানুষ, ওকে তো কাঁধে করে নিয়ে হাঁটতে পারবে না, তাই একটা ঠেলা গাড়িতে তুলেছিল। এখানে এসে যখন দেখতে পাই লিশেং এসেছে, তখন লিশেংকে ডাক দিয়ে বলে, একে দ্রুত কাঁধে করে নিয়ে ভিতরে চলো, এ অনেক অসুস্থ। এরপরে ওকে কাঁধে করে নিয়ে ভিতরে আসা হয়। লিশেং এখানে লিলানকে দেখে বলে, তুই বাড়ি থেকে আবারও চুরি করে পালিয়েছিস, এবার তোর খবর আছে। কিন্তু ইয়াংজিং বলে, মিষ্টি মেয়েকে তুমি এভাবে বকা দিচ্ছ কেন? লিশেং বলে, কারণ ও আমার ছোট বোন, তাই তুমি এর ভিতরে নাক গলিও না। এদিকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল শিয়ন এবং ও একদম অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ম্যাডাম নিচাং ওকে দেখতে আসে আর বলে, শিয়ন তো মরণ ব্যাধিতে আক্রান্ত, এখন তো একে বাঁচানোর আর কোনো পথ দেখতে পাচ্ছি না। ঠিক তখনই সেই পয়জন ডাক্তারটা আসে এবং অ্যাফেইকে বলে, আমি কি আপনার রোগীকে একবার দেখতে পারি? এবারে বিভিন্নভাবে ওকে দেখতে শুরু করে। এই পয়জন ডাক্তারের মাথায় কিছু সমস্যা ছিল মনে হয়, কিন্তু ও খুব দ্রুতই এটা খুঁজে বের করে যে আসলে
সোল সিকিং নিডলদের জন্যই আজকে এই অবস্থা হয়েছে শিয়নের, এবং তাকে বাঁচানো খুব একটা সম্ভব নয়। তবে তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ায় এখন থেকে ওকে ঠান্ডা খাবার দিতে হবে। এফাই শিয়নকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। আজকে ওর নিজের খুবই হেল্পলেস লাগছিল। পরদিন সকালবেলা যখন শিয়নের ঘুম ভাঙে তখনও দেখে ওর একটা পায়ের সঙ্গে একটা হাত লক করা আছে। ও এটা দেখে বলে, এই অবস্থা কেন? তখন এফাই বলে, আমি করেছি যাতে তুমি আর পালাতে না পারো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ম্যাডাম নিচাঙ্গি ওকে এই লকতালাটা দিয়েছিল। ও চেয়েছিল, কারণ ও আর হারাতে চায় না একবারের জন্য শিয়নকে। শিয়ন মৃত্যু পথযাত্রী বলে নিজেকে এভাবে লুকিয়ে বেড়াচ্ছে, এটা ওর সহ্য হচ্ছে না। কিন্তু এভাবে কিভাবে থাকা যায়? একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল শিয়ন আর বলছিল, আমি কোথাও পালিয়ে যাব না এফাই, তুমি শুধু আমার এই বাঁধনটা খুলে দাও। এফাই বলে, এইসব মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলবো না। এই লকটা শুধু আমি আর লিশেং জানি, এটা তুমি চেষ্টা করলেও খুলতে পারবে না। মূলত রাত্রেবেলা লিশেংকে ডেকে এনেছিল আর বলেছিল, জীবনেও এই লক কিন্তু তুমি বলবে না শিয়নের সঙ্গে। এখন ওর পায়ে একটা তালা বাঁধো, এবং আর একটা তালা কোথায় বাঁধবে? আচ্ছা ঠিক আছে, আর একটা তালা ওর হাতে বাঁধো, যাতে ভালো করে হাঁটতেও না পারে, পালাতেও না পারে। এবং যা যা বলেছিল বোন, লিশেং তাই তাই করেছে। শিয়ন বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, তাহলে তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তুমি তো এখন আমাকে আটকে রেখেছো, আমি তো কোথাও যেতেও পারবো না। ফেই বলে, ঠিক আছে, আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি, একদম বানানোর চেষ্টা করবে না। এদিকে এ অনেক চেষ্টা করেছিল এটা খোলার, কিন্তু কোনোভাবেই খুলতে পারে না। ফেই তখন দোকানে এসে বলে ওকে একদম ঠান্ডা কিছু খাবার দিতে। এরপরে দোকানি ওকে ঠান্ডা খাবার দেয়। উপর থেকে ফেইকে দেখছিল শিয়ন। শিয়ন মনে মনে ভাবছিল, ও যদি সত্যিই বেঁচে থাকতে পারত তাহলে কতই না ভালো হতো। কিন্তু এখন এই লকটা ওকে খুবই অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কোনোভাবেই ও এই লকটা খুলতে পারছে না। অ্যাপেই ওর জন্য খাবার নিয়ে আসে। ও বলে, আমি কিভাবে খাবো, আমার লকটা তো খুলে দাও। অ্যাপেই বলে, ভালোভাবেই খেতে পারবে, কিন্তু খাবার খেয়েও বলে, খাবারগুলো এত ঠান্ডা কেন? অ্যাপেই বলে, এখন থেকে তুমি এই ঠান্ডা খাবারই খাবে, তোমার দেহ অনেক ঠান্ডা, সেজন্য এই ঠান্ডা খাবার তোমাকে খেতে হবে। ঠিক আছে, তোমার যদি একা খেতে খারাপ লাগে আমিও তোমার সঙ্গে খাবো, কিন্তু আজকে থেকে কোনো গরম খাবার চলবে না। এবং জোর করে এটা বলাই শিয়ন আর কিছু বলে না। ও বলে, আচ্ছা হিরোইন যেটা বলবে সেটাই হবে। এফএ ওকে এটাও বলে যে তুমি ওই সোল সিকেল নিডল কোথায় পেয়েছিলে, সেজন্য আজকে তোমার এই অবস্থা, কিন্তু কিছু না কিছু উপায় তো থাকবেই, আমি তোমাকে বাঁচাবই যে কোনো মূল্যে। এবার ও এফএকে বলে, আমি গোসল করব, এটা না করলে কিভাবে গোসল করব? জফে ওকে বলে, আমি লিশেংকে পাঠিয়ে দিচ্ছি। এবার ও লিশেংয়ের হাতের সঙ্গে শিয়নের হাত বেঁধে দেয় ওই লক দিয়ে, এবং লিশেংকে অনেক জ্বালাতন করে। লিশেং তখন বলে, ঠিক আছে, যেটুকু সময় তুমি গোসল করছো সেটুকু সময়ের জন্যই আমি লকটা খুলে দিচ্ছি, কিন্তু তোমাকে এই লকে আবারও কিন্তু আমি বেঁধে ফেলবো। লিশেং লক নিয়ে বাহিরে ওয়েট করেছিল, আর শিয়ন কাপড় বদলানোর নাম করে উল্টো দিক থেকে পালিয়ে যায়। কিন্তু শিয়ন পালিয়ে যাবে কোথায়? নিচে থেকে ওকে জফেই ধরে ফেলে আর বলে, এখানে তুমি কি করছো? ও ফেইকে বলে, আকাশে আজকে অনেক বড় একটা চাঁদ উঠেছে, তারই প্রশংসা করছিলাম, কিন্তু আকাশে আজকে কোনো চাঁদই ছিল না। ওকে ফেই আবারও রুমের ভিতরে নিয়ে আসে আর লিশেংকে বলে, ওকে বেঁধে দাও। আবারও শিয়নের হাত এবং পা একসঙ্গে বেঁধে দেয় জফেই আর বলে, এবারের পালানোর চেষ্টা করো না। লিশেং ওর এই অবস্থা দেখে অনেক মজা নেয় এবং ওর এইসব করতে অনেক ভালোও লাগছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফেইয়ের নাম ধরে জুচেন ডাকছিল। তখন দরজা খোলে শিয়ন আর বলে, কি হয়েছে? তখন জুচেন বলে, ফেই বলছিল জিয়াংকংয়ের খাবার নাকি সে একবার খেতে চায়, সেজন্য আমি তার জন্য এই খাবার নিয়ে এসেছি, কিন্তু এখনও ফেইকে কোথাও পায় না। পরে যখন ফেইকেও পায় তখন ফেই বলে এখন তার খাওয়ার কোনো মুড নেই, সেই খাবারগুলো লিলানকে দিয়ে দিতে পারে। এদিকে জফেই যখন রুমে আসে তখন ওর জন্য নিচ থেকে কিছু খাবার অর্ডার করিয়ে নিয়ে আসে শিয়ন আর বলে, তুমি নাকি জিয়াংকংয়ের খাবার খেতে চেয়েছিলে, তো এই খাবারটা কেমন মজা হয়েছে? যে খাবারটা জুচেন তোমার জন্য নিয়ে এসেছিল সেটার থেকে বেটার না? ফেই বলে, জৌচেন আমার জন্য যে খাবারটা নিয়ে এসেছিল সেটা তো আমি খাইনি, সেটা লিলান খেয়েছে, ওর কাছে জিজ্ঞেস করে দেখো যে ওর খাবারের স্বাদটা কেমন। এটা শুনে আবার ভালো লাগে শিয়নের।